নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নেত্রী কি ভাবছেন সেটা অন্য কারো মুখ থেকে শুনবো না, বয়কট তর্কে অভিষেকের নাম না করে কুণাল। সৈফ আলী খানের উপর হামলা, গভীর রাতে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ অভিনেতাকে। সুপ্রিম কোর্টের চাকরি বাতিল মামলায় সিবিআই তদন্ত নিয়ে চাকরিহারাদের কি অভিযোগ। ৬,০০০ করোড় স্ক্যাম, ইডি রেড। আগে মিলেছিল ৪.৫ কোটি, ৬,০০০ কোটি টাকা। সেই প্রতারণা মামলায় এবার বেহালা হাওড়ায় হানা ইডির। মানুষের প্রাণ মুক্তি মণিমুক্তর মতো বিষাক্ত স্যালাইনে ব্যবহার নিয়ে চরম ক্ষুব্ধ অভিষেক। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বয়কট তর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ খোলার পর পাল্টা বিবৃতি দিলেন কুণাল ঘোষও। বুধবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর চিনি তিনি বয়কট, ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করেন না। যদি করতেন তাহলে একসময় যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তারা দলে ফিরতে পারতেন না। অভিষেক কারো নাম করেনি, তবে অনেকের মতে নাম না করে কুণালকেই বার্তা দিতে চেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সারদা মামলায় জেলে থাকাকালীন একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন কুণাল। মুখ্যমন্ত্রীকে গ্রেফতারের দাবিও তুলেছিলেন, বলেছিলেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতার করতে হলে সবার আগে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা উচিত। সন্ধ্যায় এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, আমি মনে করি না অভিষেক আমাকে ইঙ্গিত করে কিছু বলেছেন। কৌশলগতভাবে কুণাল বলেন, অভিষেকই ঠিক বলেছেন। তৃণমূল বয়কটের রাজনীতি করে না, কিন্তু আরজিকর ইস্যুতে যে শিল্পীরা মুখ্যমন্ত্রী ও তৃণমূল সম্পর্কে কুৎসা ছড়ানোর চেষ্টা করেছিলেন, বাংলার তৃণমূলের নেতা কর্মীরা তাদের কোনো অনুষ্ঠানে ডাকবেন না। এরপরই দলে নিজের অবস্থান বোঝাতে অনেক পুরনো কথার অবতারণাও করতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। তৃণমূলের অন্যতম মুখপাত্রের কথাই ১৯৯৩ সালের ২১শে জুলাইয়ের কথা অভিষেক নিশ্চয়ই ভুলে যায়নি। সেদিন রক্তাক্ত মমতা দিদিকে পুলিশের গাড়ি থেকে আবার গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। অভিনেতা সৈফ আলী খানের উপর হামলা, বাড়িতে ঢুকে ছুরি চালালো দুষ্কৃতী। আহত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে তিনি স্থিতিশীল রয়েছেন বলেই খবর। যদিও কি কারণে এই হামলা হয়েছে তা এখনো স্পষ্ট নয় পুলিশের কাছে। বুধবার গভীর রাতে প্রায় ২:৩০ নাগাদ অভিনেতার মুম্বাইয়ের বাড়িতে ঢুকে হামলা চালায় ওই দুষ্কৃতী। পুলিশের প্রাথমিক অনুমান কেউ চুরি করতে ঢুকেছিল, আর সেই সময় অভিনেতা জেগেছিলেন। প্রতিবাদ করাতেই হামলা হয়েছে। যদিও এই ঘটনা আসল কারণ কি তা জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। হাসপাতাল সূত্রে খবর, একাধিক জায়গায় আঘাত লেগেছে অভিনেতার। অস্ত্রোপচার করা হবে। সৈফের হাতে, গলা এবং পিঠে চোট লেগেছে, তবে সব থেকে বেশি চিন্তা পিঠের চোট নিয়ে, কারণ মেরুদণ্ডের খুব কাছেই কিছু ধারালো জিনিস গেঁথে ছিল বলে খবর। সেটির জন্য তার বড় ক্ষতি হতে পারে। স্থিতিশীল হলেও সাইফের বিপদ কাটেনি বলেই জানানো হয়েছে। কিন্তু নিজের বাড়িতেই কিভাবে হামলার শিকার হলেন তিনি? এত নিরাপত্তা সত্ত্বেও কিভাবে কেউ তার কাছাকাছি পৌঁছে গেল? এইসব প্রশ্ন উঠতে শুরু করেছে। একাংশের মতে বাইরের কেউ নয়, সাইফের বাড়িতে থাকা বা পরিচিত কেউ এই কাজ করতে পারেন। কারণ অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তি অত রাতে তাদের আবাসনে ঢুকে এই ঘটনা ঘটানো কতটা সম্ভব তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল মামলার শুনানি হয়েছে। এই মামলার শুনানিতে সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরিহারারা। তাদের আইনজীবীর দাবি, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সঠিক তদন্ত করছে না। দুর্নীতি হলেও তার সঠিক অনুসন্ধান হয়নি। সিবিআই তদন্তে একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছে। এর আগে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপর জোর দিয়েছিল। প্রধান বিচারপতি জানিয়েছিলেন, কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে, নাকি যোগ্য অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করা তা বিবেচনা করা হবে। এদিন এই মামলার শুনানিতে চাকরিচ্যুতদের আইনজীবী দাবি করেন, সঠিক তদন্ত ছাড়া চাকরি বাতিল হয়েছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিবিআই এর গা ছাড়া মনোভাব রয়েছে বলে অভিযোগ তার। তাই কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তার পর্যালোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা মামলায় তৎপর ইডির। শীতের সকালে শহরে ঘুম ভাঙতে না ভাঙতেই ইডি আধিকারিকেরা তল্লাশি অভিযানে নেমেছেন। রিপোর্ট অনুযায়ী দক্ষিণ কলকাতার বেহালায় এক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালাচ্ছেন ইডি অফিসাররা। জানা গিয়েছে, সেই ব্যবসায়ীর নাম দীপক জৈনা। এছাড়াও হাওড়ার শিবপুরে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির অভিযোগ, একটি স্টিল কোম্পানি ৬,০০০ কোটি টাকার ব্যাংক প্রতারণা করেছে। সেই মামলার তদন্তেই এই তল্লাশি অভিযান ইডির। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে সঞ্জয় সুরেখা নামক এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। স্টিল কোম্পানির সঙ্গে যুক্ত ওই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে
কোটি টাকা উদ্ধার হয়। ছয়টি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়। আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। জানা যাচ্ছে, সেই মামলা সূত্রপাত ধরেই আজ ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে হানা দিয়েছেন ইডি অফিসাররা। অভিযোগ, বিভিন্ন সংস্থার নাম করে অবৈধভাবে আর্থিক লেনদেন করা হতো এই প্রতারণা মামলায়। এই মামলায় আদালতে ইডি অভিযোগ করেছিল, বিগত প্রায় 10 বছরে 6,000 কোটি টাকার ব্যাংক আমানত তছরূপ করা হয়েছে। সঞ্জয় সুরেখাকে বিশেষ সিবিআই আদালতে পেশ করে ইডি বলেছিল, 2008 থেকে 2018 সাল পর্যন্ত 16টি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 6,200 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল এবং ব্যবসায় লোকসান দেখিয়ে শতাধিক ভুয়ো সংস্থার মাধ্যমে টাকা আত্মসাৎ করা হয়েছে। পরে 2019 সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছিল সিবিআই। 2022 সালে সিবিআই এর এফআইআর এর ভিত্তিতে তদন্ত শুরু করে ইডি। এই মামলায় ধৃত সঞ্জয় সুরেখার অধীনে কাজ করা কর্মচারীদেরই বিভিন্ন ভুয়ো সংস্থার ডিরেক্টর করা হয়েছিল বলে জানায় ইডি। এছাড়া জালিয়াতির টাকা সঞ্জয় নিজের পরিবার সদস্যদের সঙ্গে তৈরি করা সংস্থার বিনিময়ে করেছিলেন বলে দাবি করেছিল ইডি। এই আবহে সঞ্জয় ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী ও আর্থিক পরামর্শদাতা সংস্থার কর্তাদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তার স্পষ্ট দাবি, ঘটনায় সার্বিক তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানালেন। পাশাপাশি বিভাগীয় তদন্তের দাবিও জানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শুধু তাই নয়, এদিন অভিষেকের বক্তব্যে ফের একবার রাজ্যকরে প্রসঙ্গ উঠে আসে, যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত কয়েকদিন আগে কার্যত বিষাক্ত স্যালাইন ব্যবহারের ফলে মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় আরও বেশ কয়েকজন মহিলা গুরুতর হয়ে পড়েন। সেই ঘটনায় একেবারে উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি। জানা যায়, যে সংস্থার স্যালাইন ব্যবহার করা হয়েছে তা নিম্নমানের। শুধু তাই নয়, বাংলায় কালো তালিকাভুক্তের তালিকায় ছিল এই সংস্থা। এরপরেও রমরমিয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ব্যবহার হচ্ছিল এই স্যালাইন, যা নিয়ে প্রশ্নের মুখে স্বাস্থ্য দফতর। আর এই ঘটনায় এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ঘটনায় সার্বিক তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান। অভিষেক বলেন, ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্য সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। কারো গাফিলতি যদি প্রমাণিত হয় তাহলে কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক